ধরো তুমি একটা বড় বিজনেস চিন্তা করতেছো, বড় করে শুরু করতে হবে, আমি ট্রাই করব এটা মিনিমাম ভায়াবল ওয়েতে কিভাবে শুরু করা যাইতে পারে। ধরো ওয়েবসাইট আছে, লোগো আছে সুন্দর, তাতেই তো আর ব্র্যান্ড হয়ে যায় না, তাই না? ব্র্যান্ড মানে কিন্তু একটা মানে মানুষের মাথায় পারসেপশন। তুমি যদি ডিজাইন কপি করে আসলেই অতি দ্রুত ভালো ব্র্যান্ড হয়ে যাইতে পারো, তাহলে আরেকজনেরও কপি করতে কি বেশি সমস্যা আছে? কারণ আইডিয়া জেনারেট শুরু করলে যখন ছোট 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 বিভিন্ন হাজার হাজার আইডিয়া, তখন গিয়ে একটা বিশাল জটলায় পড়ে যাবে যে ভাই এর মধ্যে কোনটা রাইখে কোনটা করবে। আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো লাস্ট দিন আমরা হচ্ছে গ্রোথ হ্যাকিং এর বেসিক পরিচয় প্লাস আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখছিলাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছিল মোস্ট প্রবাবলি প্রোডাক্ট মার্কেট ফিট। এবং প্রোডাক্ট মার্কেট ফিট ওই আলোচনা করতে গিয়ে আমরা এটা শিখছিলাম যে প্রোডাক্ট বানানোর আগে কিভাবে বেচা যায়, বা বানাইতে গেলে আমি আগে ডিসিশন নিব যে আমি দেখবো যে আমি বেচতে পারতেছি কিনা। তো এরপরে আমরা একটা ফ্রেমওয়ার্কের দিকে যাবো এরকম আমরা বলছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আরেকটা টপিক যেটা ডিরেক্টলি এই বইতে খুব বেশি আলোচনা করা হয় নাই, বাট এই জিনিসটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে এমভিপি। এমভিপি বলতে আমরা মিন করে থাকি যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। ভায়াবল শব্দটা বুঝতেছি যে বাংলায় কি বলা যায়, ভায়াবলের বাংলা হচ্ছে ফিজিবল বলাটা মনে হয় বেশি ভালো। হ্যাঁ, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সেন্স মেক করে কিনা এই টাইপ কিছু। বাট সামনে আছে মিনিমাম। মানে মূল কনসেপ্টটা হইলো স্টার্ট আপ ওনার যারা শুরুর দিকে আমাদের একটা বড় ধরনের টেন্ডেন্সি থাকে যে ফিচার 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 ফিচার। কারণ প্রত্যেকে চিন্তা করে আমাকে ইউনিক হইতে হবে। ফেসবুকের ভাই 50টা ফিচার আছে, ভাই আমি একটা প্রোডাক্ট প্ল্যান করছি 60টা ফিচার আছে। এই 60 ফিচার বানাইতে গিয়ে তার যা পুঁজিমুজি যা ছিল, মোটিভেশন যা ছিল সব শেষ। তো সেই জায়গা থেকে আমি গতদিন তোমরা খেয়াল করছিল হয়তো লিন স্টার্ট আপ এই বইটার কথা বলছিলাম, ওখানেও ধরো তুমি এই আলোচনা বেশ ভালো রকম পাবা যে কত লিন বলতে পাতলা, হালকা পাতলা, মেদ ছাড়া, খুবই মিনিমাম টাইপ জিনিস, বাট ভায়াবল হইতে হবে। এখন ধরো তুমি টার্গেট নিচ্ছো হচ্ছিল গাড়ির কোম্পানি দিবা, এখন শুনে গেছো ভাইয়া বলছে মিনিমাম দিয়ে ট্রাই করতে হবে, এই জন্য তুমি একটা খালি চাক্কা বানাইছো। তো তুমি গাড়ির বিজনেস করতে চাইলে জাস্ট চাকা বানাইলে তো হইলো না। গাড়ি যদি তুমি এভাবে চিন্তা করো, গাড়ি মানে আমি ট্রান্সপোর্ট করতে চাই, লাইক লোকজন যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চায়, তাহলে মিনিমাম ভায়াবল এটা হইতে পারে যে গাড়ি না বানায় প্রথমে একটু বাইসাইকেল বানায় দেখতে পারি যে হয় কিনা। কথার কথা, মানে এটা ভায়াবল হইতে হবে, ওটার একটা ফাংশন থাকতে হবে। তো আমরা এটার আরেকটু ভিতরে যাবো ইনশাল্লাহ, এবং তোমরাও কিছু কোয়েশ্চেন করো, তোমরা কিছু এক্সাম্পল বললো। ধরো তুমি একটা বড় বিজনেস চিন্তা করতেছো, বড় করে শুরু করতে হবে, আমি ট্রাই করব এটা মিনিমাম ভায়াবল ওয়েতে কিভাবে শুরু করা যাইতে পারে। যেমন প্রথমত মিনিমাম কেন আমরা চিন্তা করতেছি, ম্যাক্সিমাম কেন না? এটা তো খুব সহজ, কারণ তোমার হাতে কি ওই পরিমাণ রিসোর্স আছে যে তুমি ম্যাক্সিমামে যাবা? তাহলে তোমার চিন্তা করতে হবে মিনিমাম কতটুকু দিয়ে অ্যাটলিস্ট আমি মার্কেটে নামতে পারি অ্যান্ড বেচতে পারি অ্যান্ড আমার বিজনেসটা স্টার্ট হয়ে যাইতে পারে। তো আমি ধরো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে দু একটা এক্সাম্পল বলি। যেমন হচ্ছে আমাকে একজন এসে আমার বলতেছে যে সে আমার কাছে টাকা চায়, সে হইতেছে রেন্টে কারের ব্যবসা করবে, মাইক্রোবাস কিনবে, মাইক্রোবাস কিনে ভাড়া দিবে। তো আমি এখন চিন্তা করো এটা কিন্তু মিনিমাম ভায়াবল আমার কাছে মনে হলো না, কারণ মাইক্রোবাস কিনবে ইটস এ বিগ ইনভেস্টমেন্ট, একটার জায়গায় হয়তো কয়েকটা লাগতে পারে, তা না হলে দেখা গেল যে সে ঠিক মতো কাস্টমার চাচ্ছে না, কাস্টমার যখন গাড়ি চাচ্ছে তখন সে গাড়ি দিতে পারতেছে না। তো এটা একটা বড় বিষয়। আবার এতগুলা গাড়ি কিনে তারপর দেখা গেল যে যে বা কাস্টমার যে জোগাড় করবে ভাড়া নেওয়ার জন্য সেটা হয়তো সে জোগাড় করতে পারতেছে না। তাহলে দেখো একটা লোক যার ওই পরিমাণ পুঁজি নাই, তার জন্য এটা টু রিস্কি হয়ে দাঁড়াইতেছে। এখন আমি যদি ওখানে তাকে আমি যে বুদ্ধিটা দিলাম যে মিনিমাম ভায়াবল কি হতে পারে, আমি বললাম আপনি এই ব্যবসাটা শুরু করে দেন মাইক্রোবাস ছাড়াই, কেনা ছাড়াই। তো উনি অবাক হলো যে ভাই আমার মাইক্রোবাসই নাই, আমার গাড়িই নাই, ভাড়া দিব কেমনে? আমি বললাম আরেক কোম্পানি থেকে ভাড়া নিবেন আর ওইটাই আবার ভাড়া দিয়ে দিবেন। তো উনি বললো যে আমি যদি ওখান থেকে ভাড়া নিয়ে আবার আরেকটা ভাড়া দিতে চাই তাহলে তো আমার দাম বেশি হয়ে যাবে, তাহলে তো লোকজন আমার থেকে নিবে না। আমি বললাম যে আপনি যে দামে ভাড়া নিবেন সেই দামে আবার ভাড়া দিবেন। বললো তাহলে তো আমার লাভ হবে না। আমি বলছি আপনার লাভ হওয়ার দরকার নেই তো, আজকে আপনার লাভ হওয়ার দরকার নেই, আপনার শুধু টেস্ট করা দরকার
যে আপনি ক্লায়েন্ট জোগাড় করতে পারেন কিনা। বুঝা গেছে আমার কথা? জি। কারণ এই ব্যবসার ক্ষেত্রে তার কিন্তু বড় চ্যালেঞ্জ গাড়ি কেনা হবে না। কারণ গাড়ি কেনার জন্য কি এমন কোনো যোগ্যতা লাগবে? তুমি টাকা নিয়ে যাবা, গাড়িওয়ালা খুশির চোটে তোমার গাড়ি কেনা দিয়ে দিবে। এটা কি ব্যবসার আসল চ্যালেঞ্জ? আসল চ্যালেঞ্জ কোথায় এখানে? ক্লায়েন্ট আমি ক্লায়েন্ট জোগাড় করতে পারি কিনা। তাহলে এইটা আমি ট্রাই করব, রাইট? এটা তুমি এখন প্রোডাক্ট মার্কেট ফিট বলো বা এমবিপি আইডিয়া দিয়ে বলো, একই কথা কাইন্ড অফ। তাহলে আমি যদি ক্লায়েন্ট জোগাড় করতে পারি, আর এইদিকে রেন্টে কারের ব্যবসা অলরেডি যারা করে, এরকম 5টা-7টা কোম্পানির সাথে বইলে রাখবো যে ভাই আমার গাড়ি লাগতে পারে, গাড়ি হইলে আপনি দিয়েন। এবং আমি যদি তাকে নিয়মিত 2-4টা গাড়ি ভাড়া নেই, তাহলে কিন্তু নেগোশিয়েট করতে পারবো, ভাই আমি তো নিয়মিত নেই, আপনার আমার একটু কি করে দেন, কমায় দেন। তাহলে কিন্তু ইভেন আমার পক্ষে প্রফিট করাও সম্ভব। বুঝা গেছে কনসেপ্টটা? জি। আরো এক্সাম্পলে আসো। একজন আইসা আমাকে বলছে, এটাও একটা রিয়েল এক্সাম্পল, যে তার বড় প্ল্যান, এরকম স্কুল বানাবে, এরকম বড় স্বপ্ন, বড় ইনভেস্টমেন্টের নামবে, প্রয়োজন অনেক ইনভেস্টরের টাকা একসাথে করবে, এবং সে এমন একজন মানুষ যারা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে, চাইলে সে অনেক টাকা জোগাড় করতেও পারবে। এখন দেখো, এই যে বিশাল একটা তুমি স্কুল করবা অ্যান্ড এই যে 1000 স্টুডেন্ট নিয়ে তুমি প্ল্যান করতেছো, এটা কি মিনিমাম বলা যায়? না। কেন মিনিমাম বলা যায় না? মিনিমাম বলা যায় না অনেকগুলো কারণে। নাম্বার 1, এই যে জমি কিনবা, স্কুল দিবা, এই পরিমাণ টিচার, স্টুডেন্ট, বিশাল আয়োজন। এই বিশাল আয়োজন, বিশাল ইনভেস্টমেন্ট তুমি করলা, করার পর দেখা গেল পোলাপান অ্যাট্রাক্টেড হচ্ছে না, অথবা যারাও আসছে তারা আর কাউকে রেফার করতেছে না, অথবা যারাও আসছিল তারা কিছুদিন পরে স্কুল লিভ করতে শুরু করছে। হইতেই পারে। কেন এগুলো হইতে পারে? অনেক রকম কারণ হইতে পারে। মেবি তুমি যে টিচার নিয়ে আসছো তারা এনাফ কোয়ালিফাইড ছিল না, টিচার হয়তো কোয়ালিফাইড ছিল, প্রিন্সিপাল কোয়ালিফাইড ছিল না, পরে গিয়ে গ্রুপিং হয়ে গেছে, টিচারদের মধ্যে দ্বন্দ্ব, তারা ঠিকমতো সার্ভিস দেয় নাই। হইতে পারে আমি যে কারিকুলাম নিয়ে শুরু করছি সেই কারিকুলাম এনাফ অ্যাট্রাকটিভ মনে হয় না বাকিদের কাছে। হইতে পারে আমি কোনো রাইভালবির মাধ্যমে পড়ছি, যে আমার স্কুল ভালোই চলতেছিল, দেন অন্য একটা স্কুল তারা পরশ্রীকাতর হয়ে আমার বিরুদ্ধে কিছু উল্টাপাল্টা ক্যাম্পেইন করছে, আমার পার্সোনালিটি নিয়ে টান দিয়েছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে দেখা গেল যে প্যারেন্টসরা চলে গেছে। দেখো, এরকম বলতে থাকলে কি অনেক পয়েন্ট আসবে না? তাহলে এত বড় মানে আমি রিস্ক, এবং আমার যেটাতে এক্সপেরিয়েন্সও নাই, আমি সেটা নিব, এটা কি ওয়াইজ হবে? হবে না। এখন এই লক্ষ্যেই তুমি যদি এমভিপির আইডিয়া দিতে চাও, তোমরা একটু ট্রাই করো, তাহলে কি আইডিয়া দিতে পারো? ছোট করে যদি ট্রাই করাইতে চাও, সে অনলাইনে পড়ানো শুরু করতে পারে। ওয়েল একটা বলছে যে অনলাইনে পড়ানো হইতে পারে, ওয়েল হইতে পারে। আর অল্প কিছু স্টুডেন্ট একটা ব্যাচ করে পড়ানো শুরু করুন। কোচিং হতে পারে। হ্যাঁ, কোচিং অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ কোচিং হইতে পারে। ওকে, গুড। পুরো বিল্ডিং না করে একটা মাত্র ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেও শুরু করতে পারে। হ্যাঁ, ফ্ল্যাট ভাড়া নিয়ে করতে পারে। অথবা নিজে একটা স্কুলে ঢুকে কিছুদিন শিক্ষকতা বা নিজে স্কুলে ঢুকে শিক্ষকতা করে, শিক্ষকতা করলে যে তার এন্টারপ্রেনিউরিয়াল যোগ্যতা তৈরি হবে, এটা কিন্তু নাও হতে পারে। যাই হোক, স্টিল সে অনেক কিছু, হ্যাঁ, ওটা প্রিপারেশন ফেজ বলতে পারো, ওটা কিন্তু এমবিপি ফেজ বলা যাবে না, ওটা প্রিপারেশন ফেজ। যে আমি একটা স্কুলে ঢুকলাম, ঢুকে কিছু আইডিয়া টাইডিয়া নিলাম। এমবিপি ফেজ মানে কিন্তু আই এম ইনটু দ্য বিজনেস। বাট আমি চিন্তা করার ক্ষেত্রে আগে চিন্তা করব, আমার এই ব্যবসা যদি ফেল করে অথবা এটাকে যদি সাকসেসফুল হইতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কোনটা, কোনটার কারণে আমার ফেল করার চান্স সবচেয়ে বেশি, অথবা কোন ক্রাইটেরিয়া ঠিক হইলে আমার সাকসেসফুল হওয়ার চান্স সবচেয়ে বেশি, মানে ওই ক্রাইটেরিয়াটা কোনটা। ওইটাতে যদি আমি পাস করি, তাহলে বাকিগুলো নিয়ে টেনশন নাই। যেমন একটু আগের বিজনেসের ক্ষেত্রে ওটা কোনটা ছিল, গাড়ি কেনা নাকি ক্লায়েন্ট জোগাড় করা? ক্লায়েন্ট জোগাড় করা। তাহলে এই স্কুল চালানোর ক্ষেত্রে আমি হলে চিন্তা করব যে কোনটা সবচেয়ে ক্রিটিক্যাল এলিমেন্ট। তো আমি ওই যিনি প্ল্যান করতেছিলেন স্কুলের, আমি তাকে জিজ্ঞেস করলাম, কারণ কোনটা ক্রিটিক্যাল এলিমেন্ট এটা কিন্তু সবার জন্য সেম না। মেবি কোনো একটা কিছুতে আমি খুব এক্সপার্ট, ওটাকে আমি কোনো সমস্যাই মনে করতেছি না, আবার আরেকজন ওইটারই বিশাল সমস্যা মনে করতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম কোনটা ওই লোকের কাছে। উনি বললেন যে কোয়ালিফাইড টিচার জোগাড় করাটা ওনার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল মনে হয়েছে। বিকজ উনি মনে করছেন কোয়ালিফাইড টিচার একে তো ক্রিটিক্যাল জোগাড় করা, আর উল্টা দিক থেকে চিন্তা করে যদি আমার কোয়ালিফাইড টিচার্সদেরকে আমি একসাথে করতে পারি, তাহলে স্কুল ফ্লারিশ করা এটা কঠিন কিছু না। আমি বললাম এইটাই যদি আপনার পয়েন্ট হয়, ইফ ইউর কনভিন্সড অ্যাবাউট ইট, তাহলে আমি রেদার আপনাকে এমবিপির আইডিয়া দিব কি আপনি একটা টিচার ট্রেনিংয়ের ব্যবসা শুরু করেন। টিচার ট্রেনিংয়ের ব্যবসা মানে আপনি, কারণ আমি যদি কোয়ালিফাইড টিচার চাই যারা অ্যাবসলিউটলি আমার মতো করে চিন্তা করবে, আমি মানে মোল্ড করে নিতে চাই,
তাহলে এবং এইটাই যদি আমার সবচেয়ে ক্রিটিক্যাল এলিমেন্ট হয়, তাহলে আই উড রেদার ট্রাই যে আমি এই কাজটুকুই পারি কিনা, এবং এইটা ইটসেলফ একটা ব্যবসায় আমি কনভার্ট করতে পারি কিনা। ফলে আমি যে রেঞ্জের স্কুল দিতে চাই, ফর এক্সাম্পল আমি একটা কিন্ডার গার্ডেন দিতে চাই, তাহলে ওখানে প্রবাবল যারা টিচার হিসেবে ঢুকতে চাইতে পারে, তাহলে ওই রকম গ্রুপ অফ পিপলকে আমি ইনভাইট করব যে আমার এখানে আপনারা টিচিং ট্রেনিংয়ে আসেন, আমি আপনাকে ম্যাথোডোলজি ইত্যাদি 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 গ্রো করব। আর এইদিকে বিভিন্ন এস্টাবলিশ স্কুলগুলো, তাদের ওইটা ক্রাইসিস, কয়েকদিন পর পর টিচার চলে যায়, যে টিচার যায় তাদের কোয়ালিফাইড না, তারা কন্টেন্ট ঠিক মতো বুঝে না, কারো কন্টেন্ট বুঝে তো ম্যাথোডোলজি বুঝে না, চাইল্ড সাইকোলজি বুঝে না। তাদেরকে বলবো যে আমি কিছু টিচার ট্রেন করি এবং আপনাদেরকে আমি যেটা ফরওয়ার্ড করবো, আপনারা টেস্ট নিয়ে দেখবেন যে তারা কেমন, যদি ভালো হয় তাহলে আমার থেকে নেবেন আপনারা। খেয়াল করো, এটা কি ইটসেলফ ব্যবসা হওয়া সম্ভব নাকি সম্ভব না? তুমি কিন্তু দুই ধারে টাকা কামাইতে পারবা। এক হচ্ছে টিচার ট্রেনিং করে দিয়ে টাকা কামাইতে পারবা, আর এটা হইতেছে টিচার সাপ্লাই দিতে গিয়ে টাকা কামাইতে পারবা, এবং ইন দ্যাট প্রসেস তুমি আসলেই বুঝবা তুমি টিচার গ্রো করতে পারো কিনা। এই জায়গাটা তুমি যখন কনফিডেন্ট হয়ে যাবা, তাহলে বাদ বাকি তোমার স্কুল বানাইতে সমস্যা হবে না। এবং এটা তোমার পারপিচুয়াল ব্যবসা হিসেবে তুমি প্যারালাল সারা জীবনই চালা যাইতে পারো। যদি এটা ব্যবসা হিসেবে নাও চালাও, তার মানে তুমি এই ইন্টারনাল মেকানিজম তোমার স্কুলের ভিতরে রাখবা, যে কিভাবে আমি ফ্রেশ লোকজনকে, কিভাবে আমি একটা কোয়ালিফাইড টিচার কি করতে পারি, কনভার্ট করতে পারি। বুঝা গেছে কথা? সো এমবিপি হওয়ার পর কি হয়, এমবিপি হওয়ার পর তো তুমি ওখানে থেমে থাকবে না, এটা তো মিনিমাম। এরপর তুমি এর সাথে সাথে ফিচার যুক্ত করতে শুরু করবা। ফলে এখন স্কুল চালানোর ক্ষেত্রে আরো তোমার যদি মনে হয় যে নাও এখন দিস ইজ এ প্রবলেম, যে আমি মার্কেটিং কেমনে করে স্টুডেন্টদেরকে কালেক্ট করব, এটা যদি কারো কাছে বড় প্রবলেম, কারো কাছে মনে হয় টিচার কোনো প্রবলেম না, আমার কাছে প্রচুর টিচার আছে, বা এক গাদা টিচাররা মিলে এই স্কুলটা দিতে যাচ্ছে, তারা মনে করলো টিচার তো আমাদের সমস্যা না, আমরাই তো টিচার, আমরাই পড়াবো। হ্যাঁ, তাদেরকে তুমি জিজ্ঞেস করলো আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, তারা বললো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্ট কেমনে কালেক্ট করতে হবে আমরা জানি না। তাহলে তাদের জন্য কিন্তু আমি সেম এমভিপি সাজেস্ট করবো না, তাদের জন্য এমভিপি হবে একটা মার্কেটিং কোম্পানির মতো আচরণ করা। কেমনে একটা মার্কেটিং কোম্পানি কি করতে পারে, একটা স্কুলের ক্যাম্পেইন করে স্টুডেন্ট জোগাড় করে দিতে পারে। তাহলে দেখো তখন কোম্পানিটা কি হবে, একটা মার্কেটিং কোম্পানি। ও গিয়ে স্কুলকে অফার করবে, কারণ প্রচুর স্কুল আছে যারা মার্কেটিং বুঝে না, দেখলো যে স্কুলটা মোটামুটি ভালো, ফলাফল খুশি, কিন্তু এনাফ মার্কেটিং না থাকার কারণে এনাফ স্টুডেন্টকে তারা অ্যাট্রাক্ট করতে পারতেছে না। মোরলেস সবার এই প্রবলেম কম বেশি আছে। তখন সে গিয়ে অফার করতে পারে যে আমরা একটা মার্কেটিং কোম্পানি, আপনাদের স্কুলের সমস্ত তথ্য দেন, এগুলোকে দিয়ে আমরা আপনাদের ক্যাম্পেইন সাজায় দেবো। বুঝা গেছে কথা? ফলে ওই ক্যাম্পেইন করতে কিন্তু তাদের ওই এক্সপার্টাইজ তৈরি হবে যে স্টুডেন্টদেরকে কেমনে ইনফ্লুয়েন্স করতে হয়, কালেক্ট করতে হয়। বুঝা গেছে? এইভাবে চাইলে আমরা অনেকভাবে চিন্তা করতে পারি যে আমি আমার এমভিপিকে কিভাবে ডিজাইন করব। তোমরা চাইলে আরো 2-4টা ব্যবসার নাম বলতে পারো যে ভাই আমি এরকম বিজনেস করতে চাই, যেটা মনে করো সাইজে অনেক বড়, চিন্তা করা কঠিন, বাট আমরা চিন্তা করবো ওইটা কি এমভিপি মডেলে কোনোভাবে শুরু করা যায় কিনা। আমি এখন ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করার চিন্তা করেছিলাম, ওইটার কাজ চলছে। সো আমার ক্ষেত্রে এমভিপিটা কীরকম হবে, আমরা চাচ্ছিলাম যে একদম ব্র্যান্ড ইমেজে শুরু করার জন্য ওয়েবসাইট থেকে শুরু করে প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে শুরু করে ডেলিভারি সব জায়গাটাতে থাকবে। আমাদের ইনভেস্টমেন্ট আবার বেশি না, সো ইনভেস্টমেন্ট কিছুটা কম, কিন্তু আমরা চাচ্ছি ব্র্যান্ডের মতো শুরু করার জন্য। আবার এখানে চিন্তা করেছি যদি আমরা ব্র্যান্ডের মতো না করে ছোট করে শুরু করি, ওয়েবসাইট থাকবে না, বা আমরা হচ্ছে গ্রাফিক্সের কাজগুলো খুব লো করব, সেক্ষেত্রে ব্র্যান্ড হচ্ছে না। সো মাঝখানে আমি কীভাবে করতে পারি এটা? হ্যাঁ, আচ্ছা, এটাও একটা ভালো কেস, আমরা এটা নিয়ে মাথা ঘামাইতে পারি। নাম্বার 1, ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি? ধরো ওয়েবসাইট আছে, লোগো আছে সুন্দর, তাতেই তো ব্র্যান্ড হয়ে যায় না, তাই না? ব্র্যান্ড মানে কিন্তু একটা মানে মানুষের মাথায় পারসেপশন। যেমন ধরো একটা খুব সস্তা ব্র্যান্ড, তার সাথে নামের সাথে কিন্তু আমি কি বলছি, সস্তা ব্র্যান্ড, মানে ব্র্যান্ডটাই এমন যে এটা সস্তা, আবার সে খুব দামি ব্র্যান্ড। তো আই থিঙ্ক তুমি যেটা মিন করছো এটা মোস্ট প্রবাবলি দামি ব্র্যান্ড মিন করছো নাকি, যে মানুষের কাছে মনে হবে যে এটা একটা দামি জিনিস, এক্সক্লুসিভ জিনিস, কোয়ালিটিফুল জিনিস। ওকে, সো তোমার চ্যালেঞ্জ হচ্ছে তোমার আবার কি নাই, এনাফ টাকা নাই। তো এনাফ টাকা না থাকলে তুমি ওই অবস্থায় একটা দামি কোয়ালিফাইড ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছ, এটাই প্রথমত আমার কাছে একটু প্রবলেমেটিক আইডিয়া। বাট যদি এখন ঠিক আছে ধরে নিলাম প্রবলেমেটিক হোক, ইট ক্যান বি সলভ, বাট তুমি আমাকে বলো এই যে তুমি ক্লোদিং ব্র্যান্ড বানাবা, এখানকার কি কি অপারেশন নিয়ে তুমি শুরু করতে চাচ্ছ? যেমন তুমি কি ডিজাইন তুমি করবা প্রোডাক্টের? না, ডিজাইনটা আমরা করব। কারা করবে? ডিজাইনটা হচ্ছে আমরা মার্কেটিং এজেন্সি বা ডিজাইনার যারা আছে তাদেরকে দিয়ে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং?
ম্যানুফ্যাকচারিংটা আমরা হচ্ছে গার্মেন্টস থেকে নিব, মানে সাপোর্ট ম্যানুফ্যাকচার অন্য কেউ করবে? জি অন্য কেউ তাহলে করবে। তোমাদের কোর দায়িত্ব কি? আমাদের কাজটা হচ্ছে জাস্ট সেল করা, সেল করা। জি আমাদের ব্র্যান্ডিং এ সেল করা, আমাদের নামে সেল করা। আচ্ছা, তাহলে অন্য যারা বিভিন্ন পোশাক বিক্রি করতেছে সেক্ষেত্রে তোমারটা যে তারা আরো বেশি টাকা দিয়ে কিনবে, ওটা মূলত কি কারণে কিনবে? তোমার মার্কেটিং করার কারণে, নাকি তোমার প্রোডাক্টের কোয়ালিটির কারণে, নাকি তোমার প্রোডাক্টের ডিজাইনের কারণে? এটি কোন কারণে? যে আমাদের প্রোডাক্টের ডিজাইন এবং কোয়ালিটির কারণে। বা সেই দুটো তো আউটসোর্স করে দিছো। যে আউটসোর্স করে দিচ্ছি, কিন্তু ডিজাইনটা আমরাই সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের কি ডিজাইন করার, মানে ডিজাইন খুব ভালো বোঝে এরকম কেউ তোমার? ডিজাইনটা হচ্ছে আমরা দেশে মানে বাংলাদেশের বাইরে যে কোম্পানিগুলো আছে যারা কাজ করছে তাদের ডিজাইনগুলো আমরা কপি করছি, যেটা বাংলাদেশে কেউ করছে না। আচ্ছা, সো কপি যদি হয় তাহলে আমি বলবো যে বড় ব্র্যান্ডের চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হইতে পারে। কারণ হচ্ছে যে আমি কোশ্চেন্সগুলো যে কারণে করলাম, তুমি যদি আসলেই পাওয়ারফুল ব্র্যান্ড বানাইতে চাও, তোমার কোনো একটাতে এমন ইউনিকনেস লাগবে যেটা অ্যাকচুয়ালি তোমার প্রোপ্রাইটারি, মানে বাকিরা কেউ সহজে এটাতে পেনিট্রেট করতে পারবে না। যেমন ধরো, তুমি যদি ডিজাইন কপি করে আসলেই অতি দ্রুত ভালো ব্র্যান্ড হয়ে যাইতে পারো, তাহলে আরেকজনেরও কপি করতে কি বেশি সমস্যা আছে? না। তাহলে মার্কেটে অতি দ্রুত তুমি কম্পিটিশনে পড়ে যাবা। জি। বাট ক্লোদিং ব্র্যান্ডের ক্ষেত্রে তুমি যদি গ্লোবালি যাও, যারা অনেক বড় ব্র্যান্ড হয়েছে, আইদার দেখবে ওর কাপড় হচ্ছে একদমই ইউনিক, লাইক ওই কাপড় তুমি মার্কেটে কিনতেই পারবে না, কারণ ও হচ্ছে একদম কি নাম বলে, টেক্সটাইল মিল্কে একদম ওর স্পেসিফিকেশন দিয়ে এমন একটা কাপড় বানাইছে যেটা মার্কেটে অ্যাভেলেবেলই না। আবার ওর ডিজাইন হাউসে এমন এমন ডিজাইনারদেরকে ও টাকা দিয়ে রাখে যারা এমন সব ইউনিক ডিজাইন করে যেটা দুনিয়াতে পাওয়া যায় না। সো আমার কাছে মনে হয় তোমার ওই সুইট স্পটটা আগে খুঁজে বের করাটা জরুরি। বাট এইটা আমার কাছে ঠিক আইডিয়া যে তোমার যদি বাজেট কম হয় তাহলে তুমি সবগুলা কাজ করতে যাও না। এই দিক থেকে এটা ভালো আইডিয়া যে তুমি ডিজাইন কপি করতেছো, তুমি গার্মেন্টস ওখান থেকে আউটসোর্স করবা। বাট এইসব জায়গায় কিন্তু ধরা খাওয়ার জায়গাটা হচ্ছে কিউসি এবং কিউএ যদি না থাকে, মানে তুমি যদি স্টেপ বাই স্টেপ কোয়ালিটি চেক না করো, গার্মেন্টসে বলছো একটা, যেদিন মাল ডেলিভারি নিবা দেখবো যে এমন কিছু দিছে, পরে গিয়ে পুরো ধরা। তো দিজ আর গুড থিংস, বাট এগেইন দেন যদি তুমি এটাকে এক্সক্লুসিভ ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাও, কম বাজেটে রিয়েলি ডিফিকাল্ট হবে। যে কারণে নাম্বার ওয়ান, তোমার প্যাকেজিং মাস্ট বি ফাটাফাটি, তোমার কাপড়ও কাইন্ড অফ ইউনিক হইতে হবে। ডিজাইন তুমি কপি টপি করলো, যদি এমন সোর্স থেকে কপি করছো যেটা সন্ধান মানুষ সহজে পাবে না, তাহলেও ইট কুড ফ্লাই। বাট ওই রকম সুন্দর নাইস প্যাকেজিং, এটা কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়। আর তুমি মাত্র মার্কেটে নতুন এন্ট্রি করছো, সো মানুষ একটা দামি জিনিস তোমার থেকে কিনবে, এটা কিন্তু মার্কেটিং বাজেট যদি অনেক হাই না হয়, এটা কিন্তু ডেফিনেটলি সলভ করা সহজ না। ফলে তোমার কেসে আমি অ্যাকচুয়ালি প্রবলেম অনেকগুলা দেখতেছি, বাট স্টিল এমভিপি যদি তুমি বলো, তাইলে আমি বলবো তোমার স্ট্রেংথটা ডিপেন্ড করতেছে মার্কেটিংয়ের উপর। প্রোডাক্টের এক্সিলেন্সের জায়গায় তুমি ইউনিক কিছু না। প্রোডাক্টের এক্সেলেন্সের জায়গা হচ্ছে আমাদের কাপড়টা, আমরা নিজেরা নিটিং ডাইং করাচ্ছি, কাপড়টা এক্সেলেন্স, একদম এক্সপোর্টের যেটা কাপড়টা খুব ভালো, বাট ডিজাইনটা অন্যদের থেকে কপি করা। ওকে, কাপড় ভালো, এটা তো মানুষ ধরো তোমার সহজে আগেই বুঝে ফেলে না, ডিজাইন যেমন বুঝে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি হইলে একটা মার্কেটিং কোম্পানি ইয়ের মতো, স্কুলের মতো আগে করতাম, এক্সিস্টিং কোনো ব্র্যান্ড, অথবা আমি কি করতাম, রেডিমেড প্রোডাক্ট। মানে এখানে তোমার অনেকগুলো হ্যাসেল আছে কিন্তু, যে তুমি কাপড় কিনবা, তুমি যদি নিজে অর্ডার দাও কাপড়ের, তাহলে কিন্তু তোমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তার মানে তোমাকে ওখানে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট চলে যাবে। তাহলে আমি হইলে যেটা করতাম, আই থিঙ্ক আমি হচ্ছে ইম্পোর্টেড কোনো একটা সফিস্টিকেটেড জিনিস, একটা সার্টেন কোয়ান্টিটি, যেটা মিনিমাম কোয়ান্টিটি, যেটা আলিবাবা থেকে হয়তো থাকে না যে মিনিমাম এমওকিউ যেটাকে বলে, মিনিমাম কোয়ান্টিটি, অর্ডারের কোয়ান্টিটি, সেটা হয়তো আনতাম, এনে দেন মার্কেটিংয়ের এক্সিলেন্সের জায়গাতে আমি দেখতাম যে আমি এস্টাবলিশ করতে পারি কিনা। আর যেহেতু তুমি ক্লোদিংয়ে থাকতে চাও, তাহলে ক্লোদিংটাকেই আমি টার্গেট করতাম, বা তুমি ফ্যাশনে থাকতে চাইলে ফ্যাশনই টার্গেট করতাম। বাট যেহেতু তোমার মার্কেটিংয়ে তুমি সলভ করতে পারো কিনা এটা হচ্ছে তোমার খেলা, তার মানে মার্কেটিংটুকুকেই শুধু আমি ইনভেস্ট করতাম, বাদ বাকি অংশ আমি রেডিমেডে যাওয়ার চেষ্টা করতাম। দেন ওই রেডিমেড অংশটাকে পরে হচ্ছে আস্তে আস্তে ওইখানে আমার এক্সিলেন্স তৈরির চেষ্টা করতাম। স্টিল এটা এমভিপি মতো, বোঝা গেছে কথা? সো এরকম অজস্র এক্সাম্পল আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি। বাট এন্টারপ্রেনারের এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ তার রিসোর্স কম, তার টাকা কম, তার অনেক কিছু কম। এই মুহূর্তে সে যত মিনিমাম দিয়ে স্টার্ট করে, তার এটাকে পিওসিও বলে, প্রুফ অফ কনসেপ্ট, তার কনসেপ্টের যে প্রুফ সেইটুকু সে করতে পারে, হ্যাঁ যে এটা হয়, এটা চলে মার্কেটে, বা আমি এটা পারি,
ঠিক আছে? তো এইটুকু আমি একটু বলে নিলাম। হ্যাঁ, সো আমরা এখন যাব এই যে ফ্রেমওয়ার্কটার কথা বলতেছিলাম। তো এই ফ্রেমওয়ার্কের টাকে ইউজ করার জন্য, যে ফ্রেমওয়ার্কের নাম গতদিন আমি লিখছিলাম, এটাকে পাইরেট মডেলে বলে, ডাবল এ ট্রিপল আর। আমরা আস্তে আস্তে জেনে ফেলবো কোনটা দেখি বোঝায়। এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা গ্রোথ হ্যাকিং করার যে মেকানিজম, এটা সুন্দর করে সেট করতে পারবো ইনশাল্লাহ। বাট এই ফ্রেমওয়ার্কটা ইউজ করার জন্য কয়েকটা স্টেপস মেনটেন করা জরুরি। এই বইতে যেভাবে জিনিসটা দিছে আমি সেভাবে প্রেজেন্ট করতেছি। এটা এগুলো তো একদম মানে এমন না যে একদম ঠিক এইভাবেই মানতে হবে, বাট এটা জেনে গেলে, রুলসটা তুমি অ্যাপ্লাই করা শিখে গেলে, তারপর তুমি তোমার মতো রুলকে কি করতে পারো, টুইক করতে পারো, চেঞ্জ করতে পারো। বাট অ্যাটলিস্ট আগে রুল বুঝবা, রুলের এক্সপার্টাইজ অর্জন করবা, দেন তারপরে চেঞ্জ করার চেষ্টা করবা। তো প্রথমে যেটা, সেটা হলো কেপিআই অ্যানালাইসিস। এটা আমি প্রথম বলতে কি বোঝাচ্ছি, যে আমরা ওই ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য 4টা স্টেপে যাব। হ্যাঁ, ফলে এই 4টা স্টেপও একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে ওই ফ্রেমওয়ার্কে আমরা ঢুকাবো। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে জেনারেটিং আইডিয়াস। এটা অবশ্য নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোনো একটা আইডিয়া জেনারেট করব টেস্ট করার জন্য বা আমার কোম্পানির গ্রোথ ইনশিওর করার জন্য। এরপরে হচ্ছে প্রায়োরিটাইজিং। আমার বানান ভুল হতে পারে, বিশেষ করে বোর্ডে লিখতে, বানান না লিখতে তো বানান ভুল মার্জনীয়। প্রায়োরিটিং আইডিয়াস। আর হচ্ছে নাম্বার 4 হলো এক্সিকিউটিং দ্য আইডিয়াস, এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন, হোয়াটএভার। তো এগুলো দেখো, এই যে বাকি 3টা পয়েন্ট 2, 3, 4, এটা বুঝতে কোনো সমস্যাই নেই। যে কারণ আমি গ্রোথ হ্যাকিং মানে হচ্ছে আমি বিভিন্ন আইডিয়া চিন্তা করব, আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করে টেস্ট করে করে দেখবো আইডিয়ার মাধ্যমে আমার কোম্পানি গ্রোথ হইলো কিনা। কোনো আইডিয়া পাস করতে পারে, কোনো আইডিয়া ফেল করতে পারে। বাট ছোট ছোট অনেকগুলো আইডিয়া যদি একটু একটু করে পাস করে, তো একটু একটু করে গ্রোথ যোগ হয়ে আমার কোম্পানি একটা বড় গ্রোথের মধ্যে যাবে। তো জেনারেট আইডিয়ার মধ্যে কোনো টেনশনই নাই। প্রায়োরিটাইজিং আইডিয়া, এই জায়গাটাতে অনেকের মনে হতে পারে যে ভাই এটা কোনো বিষয় না, বিকজ আইডিয়া জেনারেট করে ইমপ্লিমেন্টেশনে চলে গেলেই তো হলো, এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন। না, তোমরা প্র্যাকটিক্যালি দেখবা এইখানে এসে অনেক ঝামেলা হবে। কারণ আইডিয়া জেনারেট শুরু করলে, যখন ছোট 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 বিভিন্ন হাজার হাজার আইডিয়া, তখন গিয়ে একটা বিশাল জটলায় পড়ে যাবে যে ভাই এর মধ্যে কোনটা রাইখে কোনটা করবে। এটা মারাত্মক প্যাচে পড়ে যায়। আর অন্টারপ্রেনর যারা ট্রুলি অন্টারপ্রেনরিয়াল টাইপ, তারা আরও প্যাচে পড়ে। তা তাদের আইডিয়াই আর আইডিয়া, এবং একটা ছাড়তে পারে না সে, ভাই এটাও তো ভালো, এটাও তো ভালো, এটা তো আর ছাড়তে পারে না। হ্যাঁ, আমারও এরকম সমস্যা আছে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কারণে আমরা যখন এই আলোচনা যাবো তখন দেখবো আমরা যে এখানে একটা পদ্ধতি আছে, আমি আইডিয়াগুলোর মধ্যে কীভাবে প্রায়োরিটাইজ করবো, যে কোনটাকে আগে রাখবো আর কোনটা বাদ দিব বা পিছনে ফেলাই দেবো। আর এক্সিকিউশন বুঝতেছো, সেই আইডিয়াকে আমরা এক্সিকিউট করবো, দেন এই লুপ চলতে থাকবে। তো এই 3টা যেহেতু সহজেই বেসিক বুঝে গেছি আমরা, এই জন্য এই 3টা আমি আগে আলোচনা করে নিলাম। আর এইখানে যেহেতু বেশি কথা বলতে হবে, দ্যাটস ওয়াই আমি ওইটাকে একটু পরে রাখছি। তাহলে আপাতত আমি 3টা মুছে দিচ্ছি, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এই 3টা আমাদের হয়ে গেছে। আর এই 4টা স্টেপের ভিতরে ওই জিনিস ঢুকবে। হ্যাঁ, সো কেপিআই অ্যানালাইসিস, তোমার কেপিআই শব্দের সাথে অনেকে হয়তো পরিচিত, তাই না? জানো তোমরা এটা কি হয় ফুল মিনিং? কেমিস্ট্রিতে হ্যাঁ, কেমিস্ট্রি কেপিআই না, এটা বিজনেসের কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি পারফরমেন্স ইন্ডিকেটর মানে যে ধরো একটা জিনিসের পারফরমেন্স ঠিক আছে কিনা, সেই পারফরমেন্সকে ইন্ডিকেট করার জন্য কোনো একটা সংখ্যা। আর কি শব্দটা দিয়ে বোঝাচ্ছে, কি মানে কি মূল। যেমন ধরো একটা স্টুডেন্ট ঠিক মতো পড়ালেখা করতেছে কিনা, অনেক রকম ইন্ডিকেটর আছে। লাইক সকালবেলা ঘুম থেকে কয়টায় উঠে, কতক্ষণ পড়ালেখা করে, পড়ালেখার সময় মনোযোগ থাকে কিনা, স্যারের বাসায় যায় কিনা ইত্যাদি, এগুলো সবই তো ইন্ডিকেটর। বাট কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি তুমি আমাকে বলতে বলো, যে কোনটাকে তুমি মনে করবা যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, এক একজন এক একটা বলতে পারে। বাট তুমি যারি যদি বলো যে ভাই পরীক্ষার খাতায় কয় নাম্বার পায়, এটা হইতেছে আমি ট্র্যাক করবো অন্য কিছু। তাহলে তোমার জন্য কেপিআই কোনটা? পরীক্ষার খাতায় নাম্বার কত, তুমি পড়ালেখা কেমনে করছিলা করো। তো এটা বিজনেস টু বিজনেস, পার্সন টু পার্সন ভিন্নভাবে চিন্তা করতেই পারে। বাট এটা মূল জিনিসটা কি, এইখানে কিন্তু প্রায়োরিটির বিষয়, যে
যে বহুত ফিগার্স আছে, তুমি যখন একটা ব্যবসা রান করবা, একটা সাইট রান করবা, এত ডেটা, হাজার রকম ডেটা, কোনটার দিকে তাকাবা? কোনটা ঠিক থাকলে বুঝবা যে এইটা ঠিক আছে, মানে বাদ বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে। বোঝা গেছে না আমার কথা? যে ওই জিনিস খুঁজে বের করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফলে এইটার অ্যানালাইসিস, যে আমি অনেক ডেটা, তো ধরো তুমি একটা সাইট রান করা শুরু করছো, সাইটে কত ট্রাফিক আসতেছে, কোন পেজে যাচ্ছে, কি কি বিহেভিয়ার করতেছে, তারপরে তারা পরবর্তী পেজে প্রসিড করলো কিনা, পেমেন্ট করলো কিনা, চেক আউট করলো কিনা, কত রকম ঘটনা ঘটতেছে, আর সাথে সাথে কিন্তু কি হচ্ছে, অ্যানালিটিক্সে ডেটা জমা হচ্ছে। তো আমি কোন ডাটাটার দিকে তাকাবো, কোন ডাটা থেকে আমি কি বুঝবো? এই ডাটা বোঝার বিষয়টা হলো কেপিআই অ্যানালাইসিসের প্রথম কথা। সো এই যে ডাটা তুমি দেখবা, ডাটা তুমি কিভাবে দেখবা? কারণ আমাদের এই কোর্স কিন্তু ধরো কাইন্ড অফ ওভারভিউয়ের মতো, আর প্রত্যেকটার গভীরে গেলে কিন্তু অনেক গভীর, মানে এক একটার ব্রাঞ্চই আবার এক একটা করে কোর্স হওয়ার মতো। সো ডাটা আমি কেমনে দেখব, তার জন্য যারা আমরা অনলাইন টাইপের বিজনেস রান করি, অথবা যদি হয়, লাস্ট দিনও বলছিলাম, ফিজিক্যাল প্রোডাক্টও যদি বেচি না কেন, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রচুর অ্যাক্টিভিটি চালাই। কথার কথা, আমি কলম বেচি, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, বাট বেচতেছি হয়তো একটা ওয়েবসাইটে, আমি এটাকে শো করতেছি, ডিজিটালি আমি ক্যাম্পেইন করতেছি, লোকজন ওয়েবসাইটে আসতেছে, অথবা ওয়েবসাইট না হোক অ্যাটলিস্ট আমার ফেসবুক পেজে আসতেছে, তারপর এসে কি কি করতেছে, সে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে কিনা, দেন আলটিমেটলি পারচেস করলো কিনা, দেন ভবিষ্যতে আবার সে কিনতে আসলো কিনা, দ্যাট ইজ কাস্টমার রিটার্ন করলো কিনা, এই ডাটাগুলো তৈরি হচ্ছে। ফলে এখন ডাটা কোথায় কোথায় পাওয়া যায়? যেমন ধরো তুমি যদি ফেসবুক থেকে অ্যাড রান করো, ফেসবুকের ভিতর কি ডেটা জেনারেট হয় নাকি হয় না? ফেসবুকের কি অ্যানালিটিক্স আছে নাকি নাই? যে অ্যানালিটিক্সে তুমি দেখতে পাচ্ছ যে তুমি কত টাকার অ্যাড রান করছো, কোন অডিয়েন্সের কাছে গেছে, তারা কতটুকু রিয়াকশন দিয়েছে, ইন্টারাকশন কেমন হয়েছে, ROAS যেটাকে বলে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে কয় টাকা অ্যাডস তুমি খরচ করে কয় টাকা রিটার্ন পাইছো, এরকম প্রচুর ডাটা ফেসবুকের কাছে আছে, যেটুকু কাজ তুমি ফেসবুকের মধ্যে করতেছো। বাট ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তুমি যখন ট্রাফিক তোমার ওয়েবসাইটে নিয়ে আসছো, হ্যাঁ, তখন তোমার ওয়েবসাইটের ভিতরে লোকজন এসে যা যা করতেছে, সেগুলো সব ডাটা আবার হয়তো ফেসবুকের কাছে থাকবে না, হয়তো না, থাকবে না। সেই ডাটা আবার কোথায় থাকবে? সেই ডাটা তোমার কাছে থাকবে বলতে এরকম কয়েক রকম অ্যান্সার হতে পারে। মোস্ট কমন একটা অ্যান্সার হচ্ছে তোমার একটা ডাটাবেস থাকবে, যদি একটা ওয়েবসাইটে, তাহলে কি আছে, একটা ডাটাবেস আছে। ফলে তোমার যারা ডেভেলপারকে বললে কোয়েরি চালায়, সে তোমাকে ডাটা বের করে দিতে পারবে। তুমি জানতে চাইলে ভাই লাস্ট 30 দিনে কোন দিন কয়টাগুলো অর্ডার করছে, তো এটা তোমার ডাটাবেসের ভিতরে ওইটা আছে। কতগুলো অর্ডার রিটার্ন আসছে, এটা ডাটাবেসের ভিতরে আছে। তো ডাটাবেস কোয়েরি করে ডাটা বের হইতে পারে। নাম্বার 2 যেটা মোস্ট কমনলি ইউজ, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগলের যে টুল, গুগল অ্যানালিটিক্স বলে, এটাকে কানেক্ট করা যায় আমার ওয়েবসাইটের মধ্যে, এটাকে সেট আপ করা যায়। সেট আপ করলে গুগল অ্যানালিটিক্সে এত ডাটা আছে যে এটা চিন্তাই করা যায় না, মানে ওটা ইটসেলফ কোর্স না করে তুমি ইউজও করতে পারবে না, একবার বা কিছু 2-4টা ডাটা দেখতে পারবে। বাট ট্রুলি যদি এটা তুমি ইউজ করতে চাও, তাহলে তোমার ওইটার কোর্স করে ইউজ করতে হয়। আরেকটা খুব টুল আছে কিসমেট্রিক্স নাম, কিসমেট্রিক্সও বেশ পপুলার টুল। কিসমেট্রিক্স, নীল প্যাটেল হচ্ছে এটার ফাউন্ডারের নাম, কিসমেট্রিক্স। আর এখন ইদানিং এটা বাদেও আরো অনেক টুলস আছে। রিসেন্টলি এআইটিআই আসার পরে তো ডেটা অ্যানালিটিক্স এবং ডেটার ইনসাইট পাওয়ার জন্য টুলসের কোনো অভাব নাই। সো তুমি জিপিটিতে যাও, জিপিটিতে বলো যে ভাই আমি একটা ওয়েবসাইট এরকম লঞ্চ করতে চাই, আমার ডেটা দেখার জন্য আমি কি ধরনের জিনিস ইউজ, আমার বিজনেস সাইজ এরকম, মানে অনেক সময় হতে পারে মশা মারতে তুমি কামান দাগাইতে যাচ্ছ, হয়তো সে তোমার জন্য অপটিমাইজ একটা সলিউশন হয়তো দিয়ে দিল। সো এইটুকু বললাম বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য, যে আমরা যে ডেটা নিয়ে কাজ করব, গতদিনও মনে আছে কি না আমি বলছি গ্রোথ হ্যাকিং নিয়ে চিন্তা করতে এসছো তুমি, হোয়ারেজ ডেটা নাই আর টেস্টিং চলবে, মানে করবা না, তাহলে এটা গ্রোথ হ্যাকিং না, এটা গ্যাম্বলিং। গ্রোথ হ্যাকিং মানে কি, আমার কি হতে হবে, ডেটা ভিত্তিক ডিসিশন মেকিং করতে হবে। আমি ডেটাই দেখতেছি না, আন্দাজে কাজ করে যাচ্ছি, তো এটা জীবনেও হইতে পারে। ভাই আমি তো দেখেন কত রকম আইডিয়া ইমপ্লিমেন্ট করছি, তাই গ্রোথ হ্যাকিং হয় নাই, ওটা আইডিয়ার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। গ্রোথ হ্যাকিং মানে এটা কি হতে হবে, ডেটা ভিত্তিক হতে হবে। তাহলে এই যে আমার ডেটা দেখার ব্যবস্থা আমি করে ফেললাম, এখন ডেটা দেখার ব্যবস্থা করার পর তারপর কি, কোন কোন ডাটা দেখবো, যেটা আমি বলতেছিলাম যে ডাটা তো হাজার হাজার, কোন কোন ডাটা দেখবো, কোন ডাটা যখন দেখবো এই প্রশ্নটা চলে আসবে, তখন তোমরা এই শব্দটার সাথে একটু পরিচিত হয়ে যাও, ফানেল।
মেবি ফানেল শব্দটা তোমরা আগেও জানো, শুনছো, অথবা ফানেল বাস্তবে কি জিনিস সেটা তোমরা অনেকে জানো, তাই না? ফানেল হচ্ছে যে এরকম সাইজের একটা কিছু, তেল ঢালে দিক দিয়ে তেল পড়ে, তাই না? চোখ এরকম কিছু একটাকে বলে ফানেল। তো এখানে হঠাৎ করে ফানেল এই শব্দ কেমনে ঢুকে গেল? 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। বই, গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্স, ফুডস, ফ্যাশন, কিডস। ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে? 3 লক্ষাধিক বই, 11,000 প্লাস কিডস আইটেম, 4,500 প্লাস গ্রোসারি ও অর্গানিক পণ্য, 14,000 প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স, 12,000 প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম, 4,500 গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স, 5,500 কিচেন আইটেম, 12,000 প্লাস ফার্নিচার আইটেম, 1,500 প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস, 19,000 প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম, 2,000 প্লাস ইসলামী উপকরণ, 1,000-এরও বেশি অটোমেটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসরিজ। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।